আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ব্যাংকার ভাইরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর ভিডিও ক্লাস নিয়ে আবার আপনাদের মাঝে আসলাম। তো এবার প্রস্তুতি হচ্ছে ১০০তম জেআইবিবি পরীক্ষার প্রস্তুতি। এখন থেকে নিয়মিত ভিডিও ক্লাস অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন। সেটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটিরই। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ফার্স্ট পার্ট থেকে সাবজেক্ট হচ্ছে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস জিএফআই। এই সাবজেক্ট থেকে আলোচনা করব মডিউল এ লেকচার শিট ১ আপডেট বাংলা ভার্সন। তো এখানে শুধু বাংলা ভার্সনে লেখা হয়েছে। তো আপডেট বাংলা ভার্সন এর আগের যে লেকচার শিট ছিল সেখান থেকে অনেক বেশি আপডেটেড। তো আপনাদের যে বিষয়টা আমি লক্ষ্য করেছি যে আগের লেকচার শিটগুলোতে বিভিন্ন সালে আসা যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া ছিল না। যে সেই উত্তরগুলোর জন্য অনেক বিভিন্ন দিকে দৌড়ঝাঁপ করতে হতো, দেখতে হতো। কিন্তু এখানে আপনারা ওইরকম আর ইয়ে থাকবে না। এই একটা নোটের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন। কিরকম আমাদের যে সাধারণ যে আলোচনা যে এই যে সূচিপত্র ইন্ডেক্স, এই সূচিপত্রে সবগুলো প্রশ্নের পেজ নাম্বার সহ এখানে থাকবে, দেওয়া থাকবে। আর এখানে আমাদের এই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে সাধারণভাবে। এখান থেকে আমাদের যে বিষয়টা আমাদের বেশি আপডেট করা হয়েছে সেটি হচ্ছে এই যে এটি এই বিষয়টা আপডেট করা হয়েছে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন জিএফআই এর এই যে বিভিন্ন সালে আসা প্রশ্নের উত্তরগুলি এখানে আলোচনা করা হয়েছে। ৯৬তম পরীক্ষা প্রশ্ন, তারপরে ৯৬ পর ৯৭, ৯৭ পর ৯৮, ৯৮ পর ৯৯। এই ৯৬ থেকে ৯৯তম মানে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এই অধ্যায় থেকে। অধ্যায় হচ্ছে এটা জিএফআই অধ্যায় মডিউল এ আর কি। মডিউল এ থেকে যে ধরনের প্রশ্ন এসেছে সেই সবগুলো প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। ৯৬তম, তারপরে এখানে আলোচনা করা হয়েছে ৯৬ পর এই যে ৯৭তম, তারপরে ৯৭ পর ৯৮তম। এরকম ভাবে আমরা সবগুলো প্রশ্ন এখানে ইনক্লুড করেছি যাতে আপনাদের সহজ হয়, এগুলো পড়তে সহজ হয় আর অন্য কোনো বই খুঁজতে না হয় আর কি। ৯৯তম পরীক্ষার প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। সর্বশেষে এখানে দেখিয়েছি টিকা, এই অধ্যায় থেকে কি কি টিকা এসেছে সেই টিকাগুলো আলোচনা করা হয়েছে। আর সংক্ষিপ্ত প্রশ্ন, জিএফআই এ যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটি মাত্র বাক্য উত্তর কাম্য, এরকম সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে কি কি ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন হয়েছে এই যাত পর্যন্ত সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এরকম ভাবে আমাদের আপডেট লেকচার শিট থাকবে। আশা করছি এটা থাকলে আপনার আর কিছু লাগবে না হয়তোবা। আর কিছু হয়তো লাগবে না। আর সবচেয়ে বড় কথা যে ইউটিউবের লেকচার গুলো যদি আপনারা দেখেন, আপনারা আশা করছি অনেক বেশি উপকৃত হবেন এবং এগুলোতে আপনি পরীক্ষা অনেক বেশি হেল্পফুল হবে, এগুলো লিখতে পারবেন আর কি। তো আজকে ভিডিও টিউটোরিয়াল অনেক বড় হবে। তো আমার লেকচার শিট সম্বন্ধে আপনাদের দেখালাম। এখন আমরা ভিডিও টিউটোরিয়াল প্রশ্নগুলো আলোচনা করব। ভিডিও টিউটোরিয়াল অনেক বড় হবে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ। তো প্রথম থেকে আলোচনা করছি না, এই লেকচার শিট আমার লেকচার শিটে প্রথম থেকে যেটা সেটা আলোচনা করছি না, বিভিন্ন সালে আসা যে প্রশ্নের উত্তর সেগুলো নিয়ে আলোচনা করছি। তো ৯৬তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল একের ক নম্বরে এসেছিল কিছু ব্যাংকের পরিচালক নিজেদের ব্যাংকের মালিক বলে মনে করছেন, আবার কিছু ব্যাংকার তাতে সহায়তা করছেন। উক্তিটির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে আপনার মূল্যায়ন উপস্থাপন করুন। তো আমাদের মূল্যায়ন উপস্থাপন করতে বলছে, জেআইবি ৯৬তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল। তো এখানে বিষয়টা হচ্ছে সহজভাবে যদি আমরা ভাবি যে পরিচালকগণ ব্যাংকের নিজেদের মালিক বলে মনে করছে, মানে এই প্রশ্ন দ্বারা আমরা কি বুঝতে পেরেছি যে পরিচালকগণ ব্যাংকের মালিক মনে করছে, আমরা পরিচালকগণের কথায় সেটা মানে সঠিক লাইন হোক ব্যাটিক লাইন হোক তাদের হেল্প করতেছি, হেল্প করে আমরা ব্যাংকের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা ক্ষতি করছি। মানে এরকম কিছু বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করেছে এবং সেটা আমাদের মূল্যায়ন করতে বলছে। তো সেই মূল্যায়নগুলো আমরা এখানে করব। তো উত্তরে এখানে বলা আছে এরকম, কিছু ব্যাংকের পরিচালক নিজেদের ব্যাংকের মালিক বলে মনে করছেন, আবার কিছু ব্যাংকার তাদের সহায়তা করেছেন। এই উক্তিটি বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতির
একটি গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে। এটি বাংলাদেশের ব্যাংকিং খাতের অন্তর্নিহিত সমস্যা এবং চ্যালেঞ্জগুলোকে স্পষ্ট করে। আচ্ছা, এই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে আমার মূল্যায়ন নিম্নরূপ। ১, ব্যাংক মালিকানার সমস্যা। ব্যাংক মালিকানার সমস্যা, ওনারশিপ ইস্যু। হ্যাঁ, ওনারশিপ ইস্যু। এখানে বলা হচ্ছে বাংলাদেশে অনেক ব্যাংক মালিকদের কাছে একটি প্রতিষ্ঠানের মালিকানা এক ধরনের ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়ায়, অর্থাৎ ব্যাংক একটি ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়ায়। এর ফলে ব্যাংকের শেয়ার হোল্ডার এবং পরিচালকদের মধ্যে স্বার্থের সংঘাত সৃষ্টি হতে পারে। কিছু পরিচালক মনে করেন ব্যাংক তাদের ব্যক্তিগত ব্যবসা এবং তারা নিজেদের স্বার্থকে গুরুত্ব দিয়ে ব্যাংকের সম্পদ ব্যবহার করেন। এই ধরনের মনোভাব ব্যাংকের শৃঙ্খলা এবং কার্যকরী পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে, যা ব্যাংকের কর্মচারীদের মনোভাব এবং পেশাদারিত্বকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে আপনার প্রশ্নটা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে এই মালিক এবং এই ব্যাংকাররা তাদের সহায়তা করছে। কোনো মালিক কোনো অবৈধভাবে বা কোনো মানে মিথ্যাভাবে কোনো জায়গায় লোন দিতে বলছে, আমরা ব্যাংকাররা সেখানে সহায়তা করছি। জাস্ট এই বিষয়টার উপর আমাদের এটা উপস্থাপন করতে হবে যে মালিক করছে, ব্যাংকারকে আদেশ করছে, ব্যাংকার সেটা বা নিতে দিচ্ছে, ব্যাংকার সেটাকে সত্য মিথ্যা ঘুরিয়ে সেটা লোন পাস করছে, এরপরে ডিফল্ট হয়ে যাচ্ছে, ব্যাংকের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। এই পয়েন্টগুলো এখানে আমরা অ্যাড করব। তাহলে ব্যাংক এবং ব্যাংক মালিকানার সমস্যা। তারপরে আছে ব্যাংকিং খাতে দুর্নীতি। এর ফলে কি হয়, ব্যাংকিং খাতে দুর্নীতির সৃষ্টি হয়, যে পরিচালক যেটাই বলে ব্যাংকার সেটাই করছে। এখানে আমাদের কোনো অডিটের কোনো কিছু নেই, অডিট ইস্যু নেই বা কোনো চাপ নেই, বা অডিটকে নিয়ন্ত্রণ করছে পরিচালকগণ। এর ফলে আমাদের ব্যাংকিং খাতে দুর্নীতির সৃষ্টি হয়, তাই না? করাপশন ইন ব্যাংকিং সেক্টর। বাংলাদেশের ব্যাংকিং খাতে দুর্নীতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিচালকরা যখন নিজেদের ব্যাংকে সম্পত্তি হিসেবে দেখেন, তখন তারা নিজেদের স্বার্থ ব্যাংকের সম্পদ অপব্যয় করতে পারেন। কিছু ব্যাংকার তাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে পরিচালকের নির্দেশে অনৈতিক লেনদেন বা দুর্নীতিতে জড়িত হতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা হরহামেশা দেখি। আমরা ব্যাংকে যারা চাকরি করি, প্রকাশ করি বা না করি, আমরা কিন্তু এই জিনিসগুলো জানি যে ব্যাংকে এরকম ঘটনা কিন্তু ঘটে, তাই না? আচ্ছা, তারপরে আছে গ্রাহকদের স্বার্থ অবমূল্যায়ন। হ্যাঁ, যখন আমরা কোনো একটা ব্যক্তির হয়ে যখন কাজ করব, তখন গ্রাহকদের স্বার্থের অবমূল্যায়ন হবে, তাই না? তখন আমাদের যে ব্যাংকের ডিপোজিটগুলো আমরা কোনো মানে পরিচালকদের কোনো কথার নির্দেশে কোনো কি বলা হয়, যে অন্য খাতে যদি আমরা কোনো লোন দেই বা যেটা লোন পাওয়ার যোগ্য না সেই লোনটা দেই, তাহলে কিন্তু সেখানে আমরা গ্রাহকদের স্বার্থটা কিন্তু রক্ষা হবে না, গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে এরকম কিছু বলা আছে, যখন ব্যাংকের পরিচালনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মালিকানার মনোভাব প্রাধান্য পায়, তখন গ্রাহকদের স্বার্থ অবমূল্যায়িত হতে পারে। ব্যাংকের ঋণ প্রদান, সুদের হার এবং অন্যান্য সেবা নির্ধারণের সাধারণ গ্রাহকদের চাহিদার চেয়ে পরিচালকদের ব্যক্তিগত লাভ বেশি প্রাধান্য পায়। এর ফলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হন এবং ব্যাংকের প্রতি আস্থা হারাতে পারেন। মানে ওই যে কথা ওই একটাই, যে পরিচালকরা বড় বড় লোন পায়, সাধারণ গ্রাহকরা লোন পাবে না। এরপরে মানে অল্প রেট বা যে রেটে ঋণ পাবে না, ঋণ রেট হয়তো উচ্চ হবে বা বেশি রেট হবে, তাহলে গ্রাহকদের স্বার্থ অবমূল্যায়ন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ব্যাংকিং খাতে এরকম আছে, আমাদের ব্যাংকিং খাতে শৃঙ্খলার অভাব, ল্যাক অফ ডিসিপ্লিন ইন ব্যাংকিং সেক্টর। তারপর আছে আইনি এবং নিয়ন্ত্রক তদারকি, রেগুলেটরি ওভারসাইট, স্বচ্ছতা এবং অডিটিং, ব্যাংকিং খাতে সুশাসন। এই পয়েন্টগুলো আমরা আমরা নিজেদের মতো করে লেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইভাবে আমরা পয়েন্টগুলো উপস্থাপন করব। তো এটা মনে রাখতে হবে যে প্রথম অধ্যায় থেকে কিন্তু আমাদের সবসময়ের জন্য এমন একটা প্রশ্ন সেটিং করে দেয় যেটা আমাদের নিজে থেকে বানিয়ে লিখতে হবে। তবে আশা করি এই ধরনের প্রশ্ন আসলে আপনারা নিজে থেকে বানিয়ে লিখতে পারবেন। আচ্ছা, খ নম্বরে এসেছিল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রকৃত মালিক কে বা কারা? আপনার উত্তরের পক্ষে যুক্তি দিন। জেবিবি 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল। তো এখানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রকৃত মালিক কে বা কারা তা আলোচনাপূর্বক উত্তরের পক্ষে যুক্তি নিম্নে দেওয়া হলো। এক হচ্ছে শেয়ার হোল্ডাররা হচ্ছে ব্যাংকের প্রকৃত মালিক। তো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রকৃত মালিক হলেন সেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের মাধ্যমে ব্যাংক বা প্রতিষ্ঠানের মালিকানা লাভ করে। শেয়ারের মালিকানা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ দেয় এবং এর মুনাফা বা ক্ষতির সাথে তারা জড়িত থাকে। আচ্ছা, সরকার। দুই হচ্ছে সরকার। আমাদের কিছু ব্যাংকের মালিকানা সরকার হয়ে থাকে। তারপরে আছে
কর্পোরেট গ্রুপ বা বড় কোম্পানিও আমাদের ব্যাংকের মালিকানা হতে পারে এবং বিনিয়োগকারীরা আমাদের ব্যাংকের মালিকানা হতে পারে। তাহলে এই 4 ধরনের ব্যক্তিবর্গ আমাদের ব্যাংকের মালিক হতে পারে, কিন্তু প্রকৃত মালিক কে? প্রকৃত মালিক হচ্ছে আমাদের, এই আলোচনাগুলোকে পড়ো, আমাদের প্রকৃত মালিক কারা? প্রকৃত মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। সেটাই উপসংহারে দেওয়া আছে। সে উপসংহারে আমাদের দেওয়া আছে যে প্রকৃত মালিক এখানে চেয়েছে, এখানে উত্তরে চেয়েছে কি প্রকৃত মালিক কে বা কারা। তাহলে প্রকৃত মালিক, এগুলো কিন্তু সবাই কিন্তু প্রকৃত মালিক না, তবে প্রকৃত মালিকও হতে পারে। তবে এক্ষেত্রে আমরা সাধারণ আলোচনায়, আমরা ওভারঅল আলোচনায় আমরা বলতে পারি প্রকৃত মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা। যেটা উপসংহারে বলা আছে, একটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রকৃত মালিক সেই প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডাররা। হুম, তাহলে সেই প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডাররাই হচ্ছে কি প্রকৃত মালিক। প্রকৃত মালিক এ কথা লিখতে হবে। তারপরে বলা আছে, তবে বিভিন্ন ক্ষেত্রে সরকারের বা বড় কর্পোরেট গ্রুপের মালিকানা থাকতে পারে। ব্যাংকগুলোর পরিচালনা নীতিমালা এবং সিদ্ধান্তগুলোর উপর শেয়ার হোল্ডারদের বা সরকারের প্রভাব থাকতে পারে, যা তাদের প্রকৃত মালিকানা সম্পর্কিত সিদ্ধান্তগুলোর উপর নির্ভর করে। আচ্ছা, এ হচ্ছে আমাদের 1-এর খ নাম্বার প্রশ্ন। তারপরে আছে, আমি কিন্তু আবারও বলছি যে আমরা যদি এই 4টি বর্ষের প্রশ্ন যদি একটু অ্যানালাইসিস করি, একটা অধ্যায় থেকে যে আমরা যে অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু অধ্যায়ের আর বাকি কিছু থাকে না, আর একটু দেখলে হয়ে যাবে। আমি আশা করছি আপনারা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন মনোযোগের সহিত। হ্যাঁ, যদি নাও দেখেন শুনবেন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এর আগে অনেকেই হয়েছে, এটা আমার কথা না, এর আগে অনেকে হয়েছে, সেই ভাইরা আমাকে ফোন করে বলেছে, ধন্যবাদ দিয়েছে, আমি সেই কথাটা আপনাদের বলেছি। আচ্ছা, তো গ নম্বরে এসেছে, বিশেষত আর্থিক প্রতিষ্ঠানের জন্য সুশাসন এত গুরুত্বপূর্ণ কেন? এটা হচ্ছে মূল আলোচনার 2 নম্বর প্রশ্নের উত্তর। মূল আলোচনার 2 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে সুশাসন কেন এত গুরুত্বপূর্ণ, গভর্নেন্স কেন বেশি প্রয়োজন আমাদের ব্যাংকিং খাতে, তাই না? তো মূল আলোচনার 2 নম্বর প্রশ্ন একটু দেখে আসি আমরা। এই প্রশ্নটা অনেকবার এসেছে। 2 নম্বর প্রশ্ন এই যেটা, কেন প্রয়োজন? তাহলে আমরা এই সুশাসনটা কেন প্রয়োজন, এটা যে গুরুত্ব আমরা বুঝি, তাহলে এই প্রশ্নটা এবং ওই প্রশ্ন একই, যে আর্থিক প্রতিষ্ঠানে কর্পোরেট গভর্নেন্স সিজি এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি জন্য এটা আমাদের প্রয়োজন, গভর্নেন্সের প্রয়োজনটা কি জন্য আমাদের, এই জিনিসটা এখানে চেয়েছে। তো কি আমাদের কি জন্য প্রয়োজন? বিশ্বস্ততা এবং স্বচ্ছতা। আমাদের প্রতিষ্ঠানে বিশ্বস্ততা এবং স্বচ্ছতা যদি রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের গভর্নেন্সের, আমাদের সুশাসনের প্রয়োজন আছে। সুশাসন যদি না থাকে, তাহলে সেখানে স্বচ্ছতা থাকবে না, সেখানে একপাক্ষিত্ব হয়ে যাবে, একজনের কথায় উঠবে বসবে, এরকম হয়ে যাবে, আমাদের অনেক কিছু অনিয়ম ঘটবে, তাই না? বিশ্বস্ততার জন্য আমাদের এখানে গভর্নেন্সের প্রয়োজন আছে। তারপরে আছে ঝুঁকি ব্যবস্থাপনা। ঝুঁকি ব্যবস্থাপনার জন্য আমরা কারবারে যে বিভিন্ন রকম ঝুঁকি ঘটে, সেই ঝুঁকি গ্রহণের জন্য এবং ঝুঁকি মিটিগেট করার জন্য, ঝুঁকি মোকাবেলা করার জন্য আমাদের গভর্নেন্সের প্রয়োজন আছে। আইনি এবং বিধানিক উপাদান মেনে চলা, আমাদের আইনি এবং বিধানিক উপাদান যে মেনে চলতে হবে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের রুলস এবং রেগুলেটরি যে অনুযায়ী আমাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এটা যদি আমাদের সুশাসন না থাকে, আমাদের ব্যাংকে যদি সুশাসন আমাদের নীতিমালা না থাকে, তাহলে কিন্তু আমরা এক একজন একইভাবে কাজ করবো, এতে আমাদের ব্যাংকিং খাতে দুর্নীতি দেখা দিতে পারে, বা আমাদের ব্যাংকিং খাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। তারপর হচ্ছে শেয়ার হোল্ডারদের সুরক্ষা। অবশ্যই আমরা যখন সুশাসন থাকবে, শেয়ার হোল্ডারদের সুরক্ষা দেব। কারবারে আমাদের প্রতিষ্ঠান যারা শেয়ার হোল্ডার আছে, তাদের সুরক্ষা, তাদের স্বার্থ রক্ষা হবে, তারা মুনাফা পাবে, তারা ডিভিডেন্ড পাবে একটা নির্দিষ্ট সময় পর, তাই না? তারপরে আছে সততা এবং নৈতিকতা। সততা এবং নৈতিকতার জন্য আমাদের অবশ্যই সুশাসনের দরকার আছে। সুশাসন যদি না থাকে, তাহলে আমরা সততা এবং নৈতিকতার সহিত কাজ করতে পারবো না। কারণ ইচ্ছা মতো যাচ্ছেতাই যদি কাজ হয়, তাহলে সেখানে আমাদের সততা এবং নৈতিকতা থাকে না। আর সততা নৈতিকতার জন্য আমাদের সুশাসন প্রয়োজন আছে, গভর্নেন্সের প্রয়োজন আছে। গ্রাহক সন্তুষ্টি, অবশ্যই গ্রাহকদের সন্তুষ্টি রাখতে, গ্রাহকের স্বার্থ রক্ষা করতে আমাদের সুশাসনের প্রয়োজন আছে। গ্রাহক স্বার্থ রক্ষা বা গ্রাহক সন্তুষ্টি এমন একটি পয়েন্ট, অধিকাংশ প্রশ্নে এটি দেওয়া যায়, এটা মনে মনে রাখবেন। তারপরে আছে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। আমাদের কারবারে যদি একটা ব্যাংক 2 বছর বা 5 বছরের ব্যবসার জন্য আসে না, এটা দীর্ঘদিন তাদের মার্কেটে তাদের অবস্থান ধরে রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যায়। তো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার জন্য অবশ্যই আমাদের সুশাসন প্রয়োজন আছে। যদি একটা বার মানে সততা বা স্বচ্ছতা বা নৈতিকতা হারিয়ে ফেলি আমরা, তাহলে কিন্তু সেখানে গ্রাহকদের আস্থা থাকবে না, সেই ব্যাংকের অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে এই জন্য আমাদের সুশাসনের প্রয়োজন আছে। এই হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে আমরা দেখি আবার ওখানে ফিরে যাই।
তারপরে আছে ব্যাংকিং সুপারভিশন সংক্রান্ত ব্যাসেল কমিটি কর্তৃক ইস্যুকৃত কর্পোরেট সুশাসন নীতিমালা সংক্ষেপে ব্যাখ্যা করুন। তাহলে কর্পোরেট সুশাসন নীতিমালা সংক্ষেপে আমাদের ব্যাখ্যা করতে বলছে, এটা ব্যাসেল কমিটি কর্তৃক ইস্যুকৃত। তাহলে এটা হচ্ছে আমাদের মূল আলোচনা 5 নম্বর প্রশ্নের উত্তর। মূল আলোচনা বলতে আমাদের প্রথম দিকে যে আলোচনা করা হয়েছে সেটা 5 নম্বর প্রশ্নের উত্তর। তো 5 নম্বর প্রশ্নের উত্তর এখানে এখানে কোথায় 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 এই যে এখানে 5 নম্বর এটা। তো এখানে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কর্পোরেট গভর্নেন্সের ব্যাসেল নীতি আলোচনা করুন। তাহলে এখানে আমাদের 13টি নীতির কথা বলা আছে। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে 13টি নীতির কথা আছে। এই 13টি নীতি আমাদের এখানে আলোচনা করতে হবে। নীতি 1 বোর্ডের সামগ্রিক দায়িত্ব, নীতি 2 বোর্ডের যোগ্যতা এবং গঠন, নীতি 3 বোর্ডের নিজস্ব কাঠামো এবং অনুশীলন। ভিতরে পড়ছি না, নীতির শুধু হেডলাইনগুলো পড়ছি। নীতি 4 সিনিয়র ব্যবস্থাপনা, নীতি 5 গোষ্ঠী কাঠামো শাসন, নীতি 6 ঝুঁকি ব্যবস্থাপনা ফাংশন, নীতি 7 ঝুঁকি শনাক্তকরণ পর্যবেক্ষণ নিয়ন্ত্রণ, নীতি 8 ঝুঁকি যোগাযোগ, নীতি 9 হচ্ছে সম্মতি, নীতি 10 অভ্যন্তরীণ নিরীক্ষা, নীতি 11 ক্ষতিপূরণ, নীতি 12 প্রকাশ এবং স্বচ্ছতা, নীতি 13 হচ্ছে সুপারভাইজারদের ভূমিকা। তো এই 13টি নীতি এখানে প্রকাশ করে। এই 13টি নীতি আমাদের লিখতে হবে আর কি। একটু পর্যায়ক্রমে আমাদের যতদূর মনে থাকে একটু লেখার চেষ্টা করব। আচ্ছা, এটা হচ্ছে নীতি। আচ্ছা, তারপরে আমাদের এরপরে 2 নম্বরে আসছে। এই যে 2 নম্বর প্রশ্নটা বড় করা হয় নাই, প্রশ্নটা একটু হাইলাইট করে, যে ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান জালিয়াতির প্রেক্ষিতে জালিয়াতি মোকাবেলা এবং ব্যাংকগুলোর কর্পোরেট গভর্নেন্সের কাঠামোতে কি পরিবর্তন আনা জরুরি। 96তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আসছে এটা। তাহলে এখানে প্রশ্নটা বুঝতে হবে আমাদের, ব্যাংকিং খাতে ক্রমবর্ধমান জালিয়াতি, ব্যাংকের যে জালিয়াতি হয় এই জালিয়াতির জন্য, এই জালিয়াতি মোকাবেলা করার জন্য আমাদের ব্যাংকের সুশাসনের মধ্যে ব্যাংকের যে নীতিমালা, ব্যাংকের কর্পোরেট গভর্নেন্সের যে নীতিমালা, আর মধ্যে কি পরিবর্তন আনা জরুরি আমাদের। তাহলে এখানে 1 নম্বরে বলা আছে দৃঢ় নীতি এবং নির্দেশিকা। আমাদের নীতিটা দৃঢ় হতে হবে এবং নির্দেশিকা দৃঢ় হতে হবে। এখানে আমাদের কোনো মানে ছাড় চলবে না, জিরো টলারেন্স। এবং স্বাধীন অডিট কমিটি স্বাধীন হতে হবে, কারো দ্বারা কোনো পরিচালক বা কোনো ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ দ্বারা তারা যে প্রভাবিত হবে এরকম হওয়া যাবে না, তারা স্বাধীনভাবে রিপোর্ট প্রদান করবে। টেকসই ট্রেনিং এবং সচেতন বৃদ্ধি, আমাদের ট্রেনিং এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রযুক্তির ব্যবহার থাকতে হবে, আমাদের প্রযুক্তির অবশ্যই ব্যবহার থাকতে হবে, কারণ এখন ব্যাংকিং খাতে সেবা মানে অত্যাধুনিক সেবা মানে বলবো না, গ্রাহক সন্তুষ্টি পর্যায়ে সেবা দিতে গেলে আপনাকে অবশ্যই প্রযুক্তির ব্যবহার জানতে হবে এবং প্রযুক্তিগত অবকাঠামো আপনাকে স্থাপন করতে হবে। তা না হলে আপনি গ্রাহকদের সন্তুষ্ট করতে পারবেন না। কারণ এখন যে প্রতিযোগিতামূলক যুগ, আপনাকে অবশ্যই সব ক্ষেত্রে আপনাকে প্রযুক্তির ব্যবহারটা জানতে হবে। কর্মকর্তাদের জবাবদিহিতা এবং দায়বদ্ধতা থাকবে। তারপরে আছে নিরাপত্তা পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক সুরক্ষা, ট্রানজাকশন নজরদারি, বাহ্যিক নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ। এই পয়েন্টগুলো আমরা দেখব। পয়েন্টগুলো যদি আমরা একটু মানে মনে রাখতে পারি বা লিখতে পারি, তাহলে কিন্তু আমরা সহজে এগুলা ভিতরে যা আছে তা কিন্তু লিখতে পারবো। তো আর প্রশ্নটা বোঝা অত্যন্ত জরুরি। হ্যাঁ, তাহলে এখানে ক্রমবর্ধমান জালিয়াতির প্রেক্ষিতে জালিয়াতি মোকাবেলা এবং ব্যাংকগুলোর কর্পোরেট গভর্নেন্সে কি কাঠামোতে কি কি পরিবর্তন আনা জরুরি। তাহলে এই পরিবর্তন যদি আমরা আনি তাহলে আমাদের জালিয়াতিটা অনেকাংশে কমে আসবে। আচ্ছা, তারপরে 97তম ব্যাংকিং ডিপ্লোমা যে প্রশ্ন এসছে, 1 নম্বর কর্পোরেট গভর্নেন্স বলতে কি বোঝায়। তাহলে মূল আলোচনার 1 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে মূল আলোচনা 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখি। এটা দেইনি কারণ লেকচার শিট অনেক বড় হবে, এই জন্য এটা রিপিট করিনি। হ্যাঁ, যেটা কর্পোরেট গভর্নেন্স এখানে আলোচনা যেহেতু করাই আছে সেহেতু আর ওখানে আবার নিয়ে যায়নি, কারণ ওখানে নিয়ে গেলে লেকচার শিটটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমাদের বলা আছে কর্পোরেট গভর্নেন্স হলো একটি প্রতিষ্ঠান বা কোম্পানির পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা যা নিশ্চিত করে যে প্রতিষ্ঠানটি সঠিক, নৈতিক ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। এটি প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারদের, পরিচালনা পর্ষদের কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে সুষম সম্পর্ক বজায় রাখার জন্য নীতিমালা ও কাঠামো প্রণয়ন করে।
এর মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা। কর্পোরেট গভর্নেন্স সঠিকভাবে কার্যকর হলে প্রতিষ্ঠানটি লাভজনক এবং সামাজিকভাবে দায়িত্বশীলভাবে কাজ করতে পারে। তাহলে কর্পোরেট গভর্নেন্সটা হলো কি, আমরা আমরা সঠিকভাবে, আপনি যে ব্যাংকে কাজ করছেন সেই কাজটা সঠিকভাবে করছেন কিনা এবং কার্যকরভাবে হচ্ছে কিনা এটা পরিচালনা করার জন্য যে নীতি বা পদ্ধতি, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। তাহলে আমার সহজ কথায় যদি বলি যে কোনো কোম্পানি বা ব্যাংক পরিচালনা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা যা নিশ্চিত করে যে আপনি সঠিকভাবে কাজ করছেন, নৈতিকতার সহিত কাজ করছেন, এটাই। তাহলে কর্পোরেট গভর্নেন্স হলো আমাদের কোনো একটি নীতি বা পদ্ধতি বা প্রক্রিয়া যা দ্বারা কোনো কোম্পানি বা কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান নিশ্চিত করে যে তারা সঠিকভাবে কাজ করছে এবং সঠিকভাবে নৈতিক এবং কার্যকরভাবে কাজ করছে। আচ্ছা, তো এটা হলো কর্পোরেট গভর্নেন্স। তারপরে আজকের টিউটোরিয়ালটা অনেক বড় হবে, তা তো বললামই আগে। দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। এখানে আমরা 97তম ব্যাংকিং ডিপ্লোমা 1 নম্বরে খোয়াতে বলা আছে জালিয়াতি, অপব্যবহার, জরিমানার বিরুদ্ধে রেগুলেটরি পরিপালন কার্যকর। উক্তিটি বর্ণনা করুন। জালিয়াতি, অপব্যবহার এবং জরিমানার বিরুদ্ধে রেগুলেটরি পরিপালন কার্যকর। রেগুলেটরি পরিপালন অবশ্যই কার্যকর, তা না হলে আমাদের এই বিষয়গুলো বেশি বেশি ঘটবে আর কি। তো এখানে বলা আছে জালিয়াতি, অপব্যবহার এবং জরিমানার বিরুদ্ধে রেগুলেটরি পরিপালন কার্যকর। এই উক্তির প্রতিষ্ঠানে ব্যাংকিং খাতের মতো আইনি এবং নৈতিক নিয়মাবলী এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা প্রকাশ করে। এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডকে আইনগতভাবে সঠিক এবং নৈতিকভাবে দায়িত্বশীলভাবে পরিচালিত করতে হবে। উক্তি অনুযায়ী রেগুলেটরি পরিপালন হলো নিয়ম বা বিধি মেনে চলা। তার রেগুলেটরি পরিপালন হচ্ছে কি, নিয়ম বা বিধি মেনে চলা যা প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্কিত সকল কার্যক্রমে সঠিকতা এবং স্বচ্ছতা বজায় রাখা। এর মধ্যে রয়েছে জালিয়াতি প্রতিরোধ। যখন কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি মিথ্যা তথ্য প্রদান বা অশুদ্ধ কার্যকলাপ করে তখন তা শনাক্ত করতে এবং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া। অপব্যবহার নিরোধ, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তিশালী নজরদারি এবং সতর্কতা ব্যবস্থা স্থাপন যাতে কেউ প্রতিষ্ঠানের দুর্ব্যবহার করতে না পারে। জরিমানা ও শাস্তির ব্যবস্থা, রেগুলেটরি নিয়মাবলী লঙ্ঘনকারীর জন্য শাস্তি বা জরিমানা আরোপ করা যাতে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং অন্যরা সতর্ক থাকে। এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী স্বচ্ছতা, আস্থার তৈরি করে এবং সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এটা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ। এই রেগুলেটরি পরিপালনটা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন দিয়েছে এবং আমাদের ব্যাংকে যে গাইডলাইনটা, ইন্টারনাল যে গাইডলাইন আছে সেই অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে আমাদের জালিয়াতি রোধ হবে, অপব্যবহার রোধ হবে এবং জরিমানা, আমরা শাস্তির ব্যবস্থা আমাদের থাকবে সেখানে। যদি কেউ ভুল করে বা যদি কেউ কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকে, ভুল করে না, যদি কেউ অন্যায় কাজে লিপ্ত হয়ে থাকে ইচ্ছাকৃতভাবে, তাহলে সেটা হচ্ছে এর বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। তারপরে আমরা দেখব গ নম্বর। গ নম্বরে বলা আছে কর্পোরেট সুশাসন কাঠামো, কর্পোরেট গভর্নেন্স ফ্রেমওয়ার্ক এর বিভিন্ন দিকগুলোর নাম লিখুন, এদের প্রধান কাজগুলো লিখুন। জেআইবি 97তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এটি এসছে। তো কর্পোরেট সুশাসন কাঠামো বিভিন্ন দিক এবং এদের প্রধান কাজ নিয়ে আলোচনা করবে। বিভিন্ন দিক হচ্ছে কি, বোর্ড অফ ডাইরেক্টর, এটা হচ্ছে কর্পোরেট সুশাসন কাঠামো। কর্পোরেট শুধু সুশাসন কাঠামো না, কিন্তু কর্পোরেট সুশাসন কাঠামো এর হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টর। তারপরে আছে অডিট কমিটি, তারপর হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা, শেয়ার হোল্ডারদের সম্পর্ক, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বাধীন পরিচালনা, নৈতিকতা এবং সম্পূর্ণতা, পারফরমেন্স মূল্যায়ন, প্রতিরোধ এবং প্রতিক্রিয়া ব্যবস্থা। এগুলো হচ্ছে পয়েন্ট এখানে দেওয়া আছে। তো এদের প্রধান কাজ লিখতে বলছে আবার। বিভিন্ন দিকগুলোর নাম লিখুন। তো আমরা বিভিন্ন দিকগুলোর নাম লিখব, বোর্ড অফ ডিরেক্টর, অডিট কমিটি, ঝুঁকি ব্যবস্থাপনা, এগুলো হচ্ছে বিভিন্ন দিক। এদের প্রধান কাজগুলো হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর প্রধান কাজ কোম্পানি পরিচালনা এবং নীতি নির্ধারণ করা, শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করা এবং কোম্পানির সুশাসন নিশ্চিত করা। এটা হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরদের কাজ। অডিট কমিটি প্রধান কাজ হচ্ছে অডিট কমিটির আর্থিক রিপোর্টের সত্যতা যাচাই করা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক অডিটের তদারকি করা। ঝুঁকি ব্যবস্থাপনার প্রধান কাজ হচ্ছে ঝুঁকি চিহ্নিত করা,
তা কমানোর জন্য পরিকল্পনা তৈরি করা। সহজ কথায় শেয়ারহোল্ডারদের সম্পর্ক, প্রধান কাজ শেয়ারহোল্ডারদের সঙ্গে খোলামেলা এবং কার্যকর যোগাযোগ রাখা। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রধান কাজ হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং পরিচালনা দক্ষতা মূল্যায়ন করা। এরকম ভাবে এগুলা দেওয়া আছে, 5টা আমি বললাম। তো এইভাবে আমরা বিভিন্ন দিক এবং এর প্রধান কাজগুলো আমরা লিখব। আচ্ছা, তারপরে আছে 98তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা, যেটা এসে আমরা 100তম ব্যাংকিং ডিপ্লোমার প্রস্তুতির জন্য আমরা করছি এটা। তো 100তম ব্যাংকিং ডিপ্লোমা প্রস্তুতি, অথবা 98 এই প্রশ্নগুলি আমাদের বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নগুলি প্রতি আমরা একটু মনোযোগী হব। আচ্ছা, 98তম ব্যাংকিং ডিপ্লোমার প্রশ্নে বলা আছে কর্পোরেট গভর্নেন্স হলো সেই ব্যবস্থা যার দ্বারা ব্যবসায়িক কর্পোরেশনকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করা হয়। হ্যাঁ, অবশ্যই। আর্থিক প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বিবৃতিটি যথাযথ বর্ণনা করুন। তো এটা, এই বিবৃতির যথাযথ বর্ণনা করতে হবে। মানে কর্পোরেট গভর্নেন্স বা আইনের নীতিমালা বা আইনের অনুশাসন দ্বারা আমাদের যে প্রতিষ্ঠানের এটা নীতিমালা থাকবে সেই প্রতিষ্ঠান সেটা পরিচালনা হবে। যেমন ব্যাংকিং খাতের যে আমাদের নীতিমালা রয়েছে, বাংলাদেশ ব্যাংক এবং ইন্টারনাল যে বিভিন্ন কর্পোরেট যে নীতিমালা রয়েছে সেটা অনুযায়ী আমাদের ব্যাংক পরিচালিত হবে। এরকম বিভিন্ন যত প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানে এরকম একটা নীতিমালা থাকে, সুশাসনের নীতিমালা থাকে, সেই নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। এই বিবৃতির এখন ব্যাখ্যা চেয়েছে এখানে। 1 নম্বর বলা আছে কর্পোরেট গভর্নেন্স ও আর্থিক প্রতিষ্ঠান। কর্পোরেট গভর্নেন্স ও আর্থিক প্রতিষ্ঠান। তো কর্পোরেট গভর্নেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই প্রতিষ্ঠানগুলি অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের উপর বিশ্বাসের উপর নির্ভর করে। নির্দেশনা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, আর্থিক প্রতিষ্ঠানগুলি কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করে যে প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু। উদাহরণস্বরূপ, ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি যখন ঋণ প্রদান, বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, তখন সঠিক গভর্নেন্স কাঠামোতে নিশ্চিত করে যে এসব সিদ্ধান্ত গ্রাহকদের এবং শেয়ারহোল্ডারদের স্বার্থে নেওয়া হচ্ছে। আচ্ছা, 3 দায়িত্ব ও জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তার দায়িত্ব জবাবদিহিতা আমাদের এখানে অবশ্যই থাকবে। যদি আমাদের কর্পোরেট গভর্নেন্স একটা প্রতিষ্ঠান চালু থাকে বা থাকে, তাহলে সেখানে আমাদের দায়িত্ব জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে, তাই না, অ্যাকুরেসি, নৈতিকতা থাকবে, এই জিনিসগুলো থাকবে। আর এই জিনিসগুলো আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। তাহলে স্বচ্ছতা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা, ঝুঁকি ব্যবস্থাপনা, সামাজিক এবং আইনি মানদণ্ড অনুযায়ী আমাদের এই কাজকর্মগুলো পরিচালিত হয়। এই পয়েন্টগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করবো এবং লিখবো। এই পয়েন্টগুলো আগেও আলোচনা করা হয়েছে, আশা করি আপনারা লিখতে পারবেন। এখন বললাম না, আলোচনা করলাম না। এরপরে আমরা দেখবো খ নাম্বার, আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্নেন্স কেন এত গুরুত্বপূর্ণ, আলোচনা করুন। এটা মূল আলোচনা 2 নম্বর প্রশ্ন হতো। তাহলে 2 নম্বর প্রশ্ন কিন্তু এর আগে আমরা দেখছি, আমরা আর দেখবো না। হ্যাঁ, এটা আর দেখবো না। কেন এত কর্পোরেট গভর্নেন্স গুরুত্বপূর্ণ, মানে কর্পোরেট গভর্নেন্সের যদি আমরা গুরুত্বটা এবং প্রয়োজনীয়তা যদি আমরা লিখে দেই তাহলে হয়ে যাবে আমাদের। মানে ওই জন্য আমাদের কর্পোরেট গভর্নেন্সটা প্রয়োজনীয়, একটু খালি ঘুরিয়ে রাখতে পারে হালকা। আচ্ছা, সুশাসনের মূল দিকগুলো, আমাদের সুশাসনের মূল দিকগুলো, সুশাসন যে আমরা থাকবে একটা প্রতিষ্ঠানে, এর মূল যে দিকগুলো সে দিকগুলো এখানে আলোচনা করতে বলছে 98তম ব্যাংকিং ডিপ্লোমা। আচ্ছা, এখানে 1 নম্বর বলা আছে প্রতিনিধিত্ব, রিপ্রেজেন্টেশন, তারপরে আছে রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব, তারপর আছে আইনি শাসন, রুলস অফ ল, আইনের শাসন, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি, দায়িত্বশীলতা, অংশগ্রহণ, সমতা, দীর্ঘমেয়াদী উন্নয়ন, গণমুখী সেবা। এটা হচ্ছে সুশাসনের আমাদের মূল দিক, মূল সাইডগুলো। আমাদের প্রতিনিধিত্ব, আইনি শাসন, প্রতিনিধিত্ব যদি না থাকে, প্রতিনিধিত্ব না যদি তৈরি হয় তাহলে সুশাসন হয় না, কারণ একজন প্রতিনিধি থাকবে, তাই না। সুশাসন একটি প্রক্রিয়া যেখানে জনগণের ইচ্ছা এবং প্রয়োজনীয়তা প্রতিনিধিদের মাধ্যমে প্রতিফলিত হয়। একটি নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ, মতামত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। আইনের শাসন, সুশাসনের মূল দিক হলো আইনের প্রতি শ্রদ্ধা এবং আইনের সমান প্রয়োগ। স্বচ্ছতা, সরকারি কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। জনগণের প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কারভাবে জানানো হয় এবং যাতে তারা এই সিদ্ধান্ত প্রভাব বুঝতে পারে এবং বিশ্বাস স্থাপন করতে পারে। আচ্ছা, তারপরে দায়িত্বশীলতা আছে, অংশগ্রহণ আছে। সুশাসন নিশ্চিত করার জন্য জনগণকে সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়।
তো এই পয়েন্টগুলো আমরা এখানে লিখবো, 1 লাইন, 1.5 লাইন, 2 লাইন বা যতদূর পারি আমরা লিখবো। হ্যাঁ, এই প্রশ্নটা অনেক ভালো, এবারে আসার সম্ভাবনা রয়েছে, আগে সাজেশনে থাকবে এটি। আচ্ছা, ঘ নম্বর বলছে 1 ক, খ, গ, ঘ, 4টি প্রশ্ন এসেছে। চিন্তা করা যায়। সুশাসন কেবল ব্যাংকের সুনামি বৃদ্ধি করে না, ব্যাংক সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ব্যাংক সমৃদ্ধির ক্ষেত্রে কিছু সুবিধা আনয়ন করে। হ্যাঁ, অবশ্যই ব্যাংকের শুধু সুনামি বৃদ্ধি করে না, এটা ব্যাংক সমৃদ্ধির ক্ষেত্রে কিছু সুবিধা আনয়ন করে। অবশ্যই কিছু না, অনেক সুবিধা আনয়ন করে। তাহলে এটাই আমাদের এই বিবৃতির কি করতে, বিশ্লেষণ করতে বলছে। তাহলে বিশ্লেষণ যদি করি, ব্যাংক এবং 1 নম্বর বলছে ব্যাংক সুশাসন এবং ব্যাংক সুনাম, এটা দেখবো। তারপরে ব্যাংকের সমৃদ্ধি দেখবো, সার্বিক উপকারিতা দেখবো। তো সুশাসন ব্যাংকের সুনাম বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ এটি ব্যাংকের কাজকর্মের স্বচ্ছতা, ন্যায় বিচার এবং দায়িত্বশীলতা পরিচয় দেয়। এর ফলে বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেক হোল্ডারদের ব্যাংকের প্রতি বিশ্বাস এবং আস্থা তৈরি করে, যা ব্যাংকের সুনাম উন্নত করতে সহায়তা করে। ব্যাংক সমৃদ্ধি কি ব্যাংক প্রসপারিটি। সুশাসন ব্যাংকের সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্যাংকের অভ্যন্তরীণ কাজকর্মে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে। সুশাসনের মাধ্যমে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্পদের সঠিক ব্যবহার সম্ভব হয়, যা ব্যাংককে অর্থনৈতিকভাবে স্থিতিশীল এবং লাভজনক করে তোলে। আচ্ছা, তারপরে আছে সার্বিক উপকারিতা। এভাবে সুশাসন কেবল ব্যাংকের সুনাম বৃদ্ধি করে শেষ হয় না, বরং ব্যাংকের সার্বিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য এর প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। এভাবে আমরা এটি লেখার চেষ্টা করব। এরপর দেখছি 99তম ব্যাংকিং ডেভেলপ পরীক্ষা এসে, বা গত যে ব্যাংকিং ডেভেলপ পরীক্ষা হয়ে গেলে এই ডেভেলপ পরীক্ষা এসে এই প্রশ্নটি খুব বেশি এই 100তম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তারপরে আমরা এই বিষয়টা আমরা দেখব কি কি এখানে এসেছে। 1 নম্বর হচ্ছে মিশন স্টেটমেন্টের উদ্দেশ্য কি। 99 দিক, আমরা শুধু একটু পয়েন্টগুলো পড়ে যাব। দিক নির্দেশনা প্রদান, মূল্যমান এবং উদ্দেশ্য স্পষ্ট করা, উৎসাহ এবং প্রেরণা প্রদান, তারপর আছে বহির্বিশ্বের সাথে সম্পর্ক স্থাপন, উন্নয়ন ও পরিবর্তনের সহায়তা করা। তারপরে আছে খ নাম্বার, কিভাবে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা করা যায় বা ফাইন্যান্স কোম্পানির দৃষ্টিকোণ থেকে আলোচনা করুন। মূল আলোচনা 3 নম্বর প্রশ্ন উত্তর। 3 নম্বর প্রশ্ন কি আসছে একটু দেখে আসি। কিভাবে আমরা এর আগে যারা দেখেছি যে কিভাবে কর্পোরেট গভর্নেন্স অর্জন করা যায়, স্বচ্ছতা, জবাবদিহিতা, নিরপেক্ষতা, শেয়ার হোল্ডারদের অংশগ্রহণ, নৈতিকতা, সহায়তা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং কার্যকরী বোর্ড গঠন। তাহলে এই পয়েন্টগুলো যদি আমরা একটা দেখি, একটা গভর্নেন্সের মধ্যে যদি দেখি, তাহলে সেটাকে বলবো সুষ্ঠু কর্পোরেট গভর্নেন্স। স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, নিরপেক্ষতা থাকতে হবে, শেয়ার হোল্ডারদের অংশগ্রহণ থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে, ঝুঁকি ব্যবস্থাপনা থাকতে হবে এবং কার্যকরী বোর্ড গঠন আমাদের থাকতে হবে। এই বিষয়গুলো থাকলে বুঝবো যে আমাদের সুশাসন রয়েছে, না হলে বুঝবো যে আমাদের সুশাসন নেই। আচ্ছা, তারপরে আছে একটি কার্যকর ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদান সংক্ষেপে আলোচনা করে। ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদান সংক্ষেপে আলোচনা করতে বলছে। এটা হচ্ছে মূল আলোচনা 10 নম্বর প্রশ্নের উত্তর। তো যদিও 10 নম্বর না এটা। একটি কার্যকর ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদানগুলি আমাদের চেয়েছে। উপাদান মানে ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদান হতে হবে 1 নম্বর স্পষ্টতা, মানে ক্ল্যারিটি। আমি শুধু পয়েন্টগুলো বলছি। এটা 99তম ব্যাংকিং ডেভেলপমেন্ট 100তম পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। বিশ্বাসযোগ্যতা, ক্রেডিটিবিলিটি, তারপরে আছে উত্তেজনা বা আপনার এক্সাইটিং যেটাকে বলি আমরা, সেটা ব্যক্তিত্ব, গুণমান, গ্রাহক কেন্দ্রিকতা, প্রতিফলন, ভবিষ্যৎ দর্শন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এই পয়েন্টগুলো হচ্ছে আমাদের কার্যকরী ব্র্যান্ড প্রতিশ্রুতির উপাদান, অর্থাৎ ব্র্যান্ড যে প্রতিশ্রুতি দেবে তার উপাদানগুলো হচ্ছে, ব্র্যান্ডের উপাদানগুলো হচ্ছে এগুলা। আচ্ছা, তারপরে আমরা দেখব ঘ, বিআইএস কর্তৃক প্রণীত স্পেশাল স্টাফ রুল 1997 এর আলোকে ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি নিয়ে আলোচনা করুন। তাহলে এখানে আমাদের গোপনীয়তার দায়িত্ব, ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সার্ভিস কর্তৃক প্রণীত স্পেশাল
স্টাফ রুল 1997 এর আওতায় ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি হলো একটি গুরুত্বপূর্ণ নিয়ম যার মাধ্যমে কর্মচারীদের পেশাগত কার্যক্রমের মধ্যে গোপনীয় তথ্য সংরক্ষণ এবং ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। মানে এই আমাদের ব্যাংকের বা কোনো প্রতিষ্ঠানের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো শুধু ওই মাত্র ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন না পায় বা না জানে, এটাই হচ্ছে আমাদের কাছে ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি। হুম, আচ্ছা, তাহলে গোপনীয়তার সংজ্ঞা কি? আমরা কাউকে বলবো না, মানে যার অ্যাকাউন্ট আছে শুধু সে ব্যতীত কারো কাছে আমরা কোনো তথ্য বলা যাবে না, এটা হচ্ছে গোপনীয়তা, কারো হচ্ছে প্রকাশ করা যাবে না। গোপনীয়তা বজায় রাখার প্রয়োজনীয়তা, অবশ্যই গোপনীয়তা বজায় রাখতে হবে আমাদের ব্যাংকের জন্য, ব্যাংকের স্বার্থ রক্ষার জন্য, গ্রাহকের স্বার্থ রক্ষার জন্য। গোপনীয়তা ভঙ্গের পরিণতি, গোপনীয়তা ভঙ্গের পরিণতি অবশ্যই সেখানে আমাদের শাস্তির বিধান রয়েছে। হুম, তারপরে কর্মচারীর দায়িত্ব, আমাদের মানে আপনার আমার দায়িত্ব, আমরা যারা ব্যাংকে কাজ করি আমাদের দায়িত্ব কি সেই বিষয়টা এখানে আলোচনা করা আছে। আচ্ছা, মূলত আমাদের ডিউটি অফ কনফিডেন্সিয়ালিটি এটা যদি আমরা জানি তাহলে আমরা লিখতে পারবো ইনশাল্লাহ। তারপরে এখানে টিকা এসেছে প্রতিষ্ঠানিক সংস্কৃতি, ব্র্যান্ড প্রতিশ্রুতি আমরা দেখলাম ব্র্যান্ড প্রতিশ্রুতি কি। তারপর আছে কর্পোরেট সংস্কৃতি কি। কর্পোরেট সংস্কৃতি দেখি। কর্পোরেট সংস্কৃতি হলো একটি প্রতিষ্ঠানের মূল্যবোধ, বিশ্বাস, আচরণ এবং কর্মপদ্ধতির সম্মিলিত উপাদান যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ, কর্মদক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করে। আচ্ছা, এগুলা হচ্ছে আমরা টিকা আকারে লিখবো, এটুকু লিখলেই এনাফ। এটুকু লিখলেই আপনার এখানে অনেক ছোট করে লেখা আছে, এটুকু লিখলে আপনার এক পেজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলি এখানে একটি মাত্র প্রশ্ন উত্তর মধ্যে আছে, এখান থেকে এ যাওয়া পর্যন্ত মানে 96 থেকে 99 পর্যন্ত আমাদের এখান থেকে 2টা প্রশ্ন দিয়েছে। ব্যাসেল কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান সমূহের উপর কর্পোরেট গভর্নেন্সের বিষয়টি কয়েকটি নীতি প্রণয়ন করা হয়েছে, আমাদের 13টি নীতি প্রণয়ন করা হয়েছে। তারপর আছে কর্পোরেট সুশাসন কাঠামোর স্বতন্ত্র দিক দুইটি কি কি। স্বতন্ত্র দিক দুটি হচ্ছে এখানে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা। তাহলে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা হচ্ছে আমাদের স্বতন্ত্র, এটা এছাড়াও আরো অনেক স্বতন্ত্র থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এ হচ্ছে এখান থেকে শেষ আমাদের। এই হচ্ছে আমাদের আপডেট লেকচার শিটের আজকের ভিডিও ক্লাসটা অনেক বড় হলো, তবে আপনারা এই ক্লাসটা করে বা ক্লাসটা দেখে অনেক বেশি উপকৃত হবেন, অনেক বেশি ইনফরমেশন পাবেন এবং আশা করি আপনাদের আর এই অধ্যায়ে কিছু দেখতে হবে না ইনশাল্লাহ। আর এই লেকচার শিট পেলে আপনারা আশা করি আপনারা অন্য কিছু আর লাগবে না হয়তো, বা এটাতেই আপনাদের ভালো অ্যান্সার করা সম্ভব এবং অল্প সময়ের মধ্যে এই অ্যান্সারগুলো সহজে করতে পারবেন ইনশাল্লাহ। তো এই তো আজকে দীর্ঘ আলোচনা, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।